গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত। আজ আমি পাঠ করব নেতাজি সুভাষচন্দ্র বসু রচিত তাঁর অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিকের ষষ্ঠ পরিচ্ছেদ। প্রেসিডেন্সি কলেজ ১। কলকাতায় আমার জন্য যা সঞ্চিত হয়েছিল সে সম্পর্কে আমার আত্মীয় স্বজন সামান্যই জানতেন। কটকে আমার চারপাশে যেসব অদ্ভুত স্বভাবের স্কুলের ছেলের ভিড় জমিয়ে তুলেছিলাম তাদের ক্ষুদ্র গোষ্ঠী থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া হলো। কিন্তু কলকাতায় দেখতে পেলাম তাদের সংখ্যা অনেক বেশি। শীঘ্রই যে বাবা মা আমার সম্বন্ধে হতাশ হয়ে পড়লেন তাতে আর আশ্চর্য কি। কলকাতায় এই আমার প্রথম পদার্পণ ছিল না। শৈশব থেকেই কয়েকবার সেখানে গিয়ে কাটিয়েছি, কিন্তু প্রতিবারই এই মহানগরী আমাকে এতই বিস্মিত ও বিমূঢ় করেছে যে বলার নয়। আমি এই শহরের প্রশস্ত রাজপথগুলিতে ও এর উদ্যান ও জাদুঘরে ঘুরে বেড়াতে ভালোবাসতাম, আর মনে হতো যে কারো পক্ষে এটি দেখে শেষ করা সম্ভব নয়। এটি যেন একটি অতিকায় প্রাণী, বাইরে থেকে যাকে দেখে মুগ্ধ হয়ে থাকতে হয়। এবার কিন্তু আমি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে ও এর প্রকৃত জীবনের সঙ্গে পরিচয় লাভের জন্য এসেছিলাম। অবশ্য তখন আমি জানতাম না যে এটি এক যোগাযোগের শুরু, যা হয়তো সারা জীবন থাকবে। অন্য যে কোনো আধুনিক বড় শহরের মতো কলকাতার জীবনধারা সকলের পক্ষে অনুকূল নয়, এবং সেখানে বহু সম্ভাবনাময় জীবনের সর্বনাশ হয়েছে। আমার ক্ষেত্রে এরকম দুর্দশা ঘটতে পারত যদি না আমার মনে কতকগুলি নির্দিষ্ট আদর্শ ও নীতি দৃঢ়বদ্ধ করে আমি সেখানে আসতাম। যখন স্কুল ছাড়লাম তখন যদিও দারুণ এক পরিবর্তনের ঝড় আমার মধ্যে বইছিল, তবুও ইতিমধ্যেই নিজের সম্বন্ধে আমি কতকগুলি নির্দিষ্ট সিদ্ধান্ত করে ফেলেছিলাম। যাই হোক না কেন, গতানুগতিক পথে আমি চলব না। আমার জীবনের ধারা হবে এরকম যা আমার আধ্যাত্মিক কল্যাণ ও মানব সমাজের উন্নতির সহায়ক হবে। আমি দর্শন নিয়ে গভীরভাবে পড়াশোনা করব, যাতে জীবনের মৌলিক সমস্যাগুলির সমাধান করতে পারি। বাস্তব জীবনে যতটা সম্ভব অনুসরণ করব রামকৃষ্ণ ও বিবেকানন্দকে, এবং কোনো মতেই ব্যবহারিক জীবনের দিকে আমি যাব না। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমার জীবনের এক নতুন অধ্যায়ের সম্মুখীন হয়েছিলাম। এই সব সংকল্প কোনো এক রাত্রির চিন্তার ফলে গজিয়ে ওঠেনি, অথবা এতে কোনো ব্যক্তি বিশেষের নির্দেশ ছিল না। মাসের পর মাস ও বছরের পর বছর গভীর সন্ধানের ফলেই আমি এই সব সিদ্ধান্তে পৌঁছেছিলাম। আমার জীবন কিভাবে গঠিত হবে, শ্রেষ্ঠতম কি সেই আদর্শ যা নিজের সামনে তুলে ধরতে পারব, ইহা আবিষ্কারের জন্য আমাকে বহু বই পড়ে দেখতে হয়েছিল। যদি একদিকে আমার কুপ্রবৃত্তিগুলি ও অন্যদিকে পারিবারিক প্রভাব আমাকে না টানত, তাহলে এই আবিষ্কার কঠিন হতো না, এবং একে বাস্তবে রূপ দেওয়ার কাজও অধিকতর সহজসাধ্য হতো। দুই দিকের এই চাপের ফলে স্কুল জীবনের শেষের দিকে আমাকে তীব্র মানসিক দ্বন্দ্বের মধ্যে কাটাতে হয়েছে এবং পরিণামে অশান্তি ভোগ করতে হয়েছে। এই দ্বন্দ্ব আসলে নতুন কিছু ছিল না। যে কোনো ব্যক্তি যে নিজের সামনে একটি আদর্শকে ধরে রাখে ও নতুন কোনো পথে চলতে চেষ্টা করে, তাকেই ইহা সহ্য করতে হয়। কিন্তু দুটি কারণে আমার কষ্টভোগ অস্বাভাবিক রকম তীব্র হয়েছিল। প্রথমত, লড়াইটা আমার জীবনে অনেক আগে শুরু হয়েছিল। দ্বিতীয়ত, দুটি লড়াই একই সঙ্গে আমার উপর এসে পড়েছিল। যদি আমি একের পর এক তাদের সম্মুখীন হতাম, তাহলে যন্ত্রণা অনেকখানি লাঘব হতো। কিন্তু মানুষ সবসময় নিজের ভাগ্যের রচয়িতা নয়। কখনো কখনো তাকে অবস্থার ক্রীড়নক হয়ে পড়তে হয়।
আমার মতো অন্তর্মুখী ও ভাবপ্রবণ যুবকের পক্ষে দুই দিকের লড়াইয়ের চাপ এত বেশি ছিল যে তার ফলে একেবারে ভেঙে পড়া বা মানসিক বিভ্রান্তি ঘটা আমার ক্ষেত্রে ঘটা খুবই সম্ভব ছিল। সেরকম কিছু যে আমার হয়নি তা নিতান্তই অদৃষ্টের ফল, কিংবা যদি বিশ্বাস করেন, উচ্চতর কোনো শক্তির নির্দেশ। যেহেতু সেই কঠোর পরীক্ষার ভিতর দিয়ে অপেক্ষাকৃত অক্ষত অবস্থায় আমি বের হয়ে এসেছি, তাই আজ সেজন্য আমার কোনো দুঃখ নেই। নিজেকে এই সান্ত্বনা দিতে পারি যে এই সংগ্রাম আমার মধ্যে মনুষ্যত্বকে জাগ্রত করেছিল। আগে যে আত্মবিশ্বাস আমার ছিল না তা লাভ করেছিলাম এবং আমার জীবনের কয়েকটি মূল নীতি নির্ধারণ করতে সফল হয়েছিলাম। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বাবা মা ও অভিভাবকদের সাবধান করে দিতে পারি যে যেসব শিশু ভাবপ্রবণ ও অভিমানী প্রকৃতির, তাদের সঙ্গে ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো বিশেষ একটি ধাঁচে তাদের গড়ে তোলার জন্য জোর করার চেষ্টা করে কোনো লাভ নেই, কেননা যতই তাদের শাসন করে রাখা হোক না কেন ততই তারা অবাধ্য হয়ে ওঠে, আর এই অবাধ্যতা শেষ পর্যন্ত পুরোদস্তুর খামখেয়ালিপনায় গিয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে সহানুভূতিসূচক মনোভাব দেখালে এবং সেই সঙ্গে কিছুটা স্বাধীনতা দিলে তারা তাদের প্রকৃতিগত দোষগুলি ও খামখেয়ালিপনা কাটিয়ে উঠতে পারে। আর যখন তারা এমন কোনো ভাবধারার প্রতি আকৃষ্ট হয় যার সঙ্গে সাংসারিক ধারণাগুলির মিল নেই, তখন পিতামাতা ও অভিভাবকদের তাতে বাধা দেওয়া বা উপহাস করা উচিত নয়, বরং তাদের বুঝতে এবং প্রয়োজন হলে এই বোঝাপড়ার মধ্যে দিয়েই তাদের বশে আনার চেষ্টা করা উচিত। ঈশ্বর, আত্মা ও ধর্ম, এই জাতীয় ধারণাগুলির সম্বন্ধে চরম সত্য যাই হোক না কেন, সম্পূর্ণ বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে ছোটবেলায় ধর্ম সম্পর্কে আগ্রহ ও যোগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরুন আমার অনেকখানি উপকার হয়েছিল। জীবনের গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম। কলেজ জীবনের সূচনায় আমার নিশ্চিত ধারণা জন্মেছিল যে জীবনের একটা অর্থ ও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পূর্ণ করতে হলে শরীর ও মনের নিয়মিত অনুশীলন প্রয়োজন। আমি স্কুল জীবনে নিজেই এই প্রশ্নগুলির ভার যদি না নিতাম, তাহলে জন্মগত শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে ভবিষ্যৎ জীবনের সমস্ত পরীক্ষা ও কষ্টভোগের সম্মুখীন হতে সমর্থ হতাম কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। আগেই বলেছি যে আমার জীবনে বিশেষ একটা সময় পর্যন্ত আমি আমার পরিবেশের সঙ্গে নিজেকে চমৎকারভাবে মানিয়ে নিয়েছিলাম এবং বাইরে থেকে যে সমস্ত সামাজিক ও নৈতিক বিচার চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলি মেনে নিয়েছিলাম। প্রত্যেক মানুষের জীবনে এই রকম ঘটে থাকে। তারপর আসে একটা সংশয়ের কাল। ডেকার্টের মত শুধুমাত্র জ্ঞানগত সংশয় নয়, সমগ্র জীবনকে ঘিরে সংশয়। মানুষ তার অস্তিত্ব সম্বন্ধেই প্রশ্ন করতে শুরু করে। কেন সে জন্মেছে, কি তার জীবনের উদ্দেশ্য, আর তার চরম লক্ষ্যই বা কী? স্থায়ী বা সাময়িক যে কোনো প্রকারেরই হোক না কেন, এই রকম সমস্যাগুলি সম্বন্ধে যদি সে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হয়, তাহলে প্রায়ই জীবন সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে দেখা যায়। সব কিছুকে সে ভিন্ন পরিপ্রেক্ষিতে বিচার করতে শুরু করে এবং প্রচলিত সামাজিক ও নৈতিক মূল্যগুলির পুনর্নির্ধারণে ব্যাপৃত হয়। সে চিন্তা ও চরিত্রের এক নতুন জগৎ নিজের মধ্যে তৈরি করে এবং তার দ্বারা বলীয়ান হয়ে বহির্জগতের সম্মুখীন হয়। তারপর নিজের আদর্শ অনুযায়ী হয় সে তার পরিবেশকে গড়ে তুলতে সমর্থ হয়, নতুবা সংগ্রামে হেরে গিয়ে বাস্তবের কাছে নতি স্বীকার করে। কার সংশয় কতদূর ব্যাপ্ত হবে
এবং জগৎকে নতুন করে গড়ে তোলার প্রথম পদক্ষেপ হিসেবে সে তার আত্মিক জীবনকে কতটা পুনর্গঠন করতে চাইবে তা সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যক্তির মানসিক গঠনের উপর। এ বিষয়ে প্রত্যেক ব্যক্তি, পুরুষ অথবা স্ত্রী, পৃথক। তবে একটি সত্য সকলের ক্ষেত্রেই প্রযোজ্য: ভিতরের অথবা বাইরের কোনো মহৎ কাজই কারো জীবনে বিপ্লব ব্যতীত সম্ভব নয়। আর এই বিপ্লবের দুইটি ধাপ আছে: সংশয় বা নাস্তিকতার সময় এবং পুনর্গঠনের প্রচেষ্টা। কি ব্যক্তিগত কি সমষ্টিগত আমাদের বাস্তব জীবনের আমূল সংস্কারের জন্য যে সকল অপেক্ষাকৃত মৌলিক সমস্যা সম্বন্ধে আমাদের খুব সঙ্গত কারণেই একটা সন্দেহের মনোভাব থাকতে পারে, ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে উঠতেই হবে এমন কোনো কথা নেই। সুপ্রাচীন কাল থেকে প্রাচ্য ও পাশ্চাত্যে দর্শন ও নীতিশাস্ত্রের বহু মতবাদ আছে, জড়বাদ বা নাস্তিকতার উপরে যেগুলো প্রতিষ্ঠিত। যাই হোক, আমার নিজের ক্ষেত্রে ধর্মীয় সাধনা ছিল একটা বাস্তব প্রয়োজন। যে জ্ঞানগত সংশয় আমাকে পীড়া দিত তা নিরসনের প্রয়োজন হয়েছিল, এবং আমার মানসিক অবস্থা তখন যেরূপ দাঁড়িয়েছিল তাতে যুক্তিসঙ্গত কোনো দর্শন ব্যতীত ওই নিরসন সম্ভব হতো না। বিবেকানন্দ ও রামকৃষ্ণের মধ্যে যে দর্শন আমি খুঁজে পেয়েছিলাম তা আমার প্রয়োজন মেটাবার পক্ষে প্রায় যথেষ্ট ছিল, এবং তাকে ভিত্তি করে আমার নৈতিক ও বাস্তব জীবন নতুন করে গড়ে তুলতে আমি পেরেছিলাম। এর সাহায্যে কয়েকটি মূল নীতি আমি শিখেছিলাম, যার দ্বারা আমার সামনে যখনই কোনো সমস্যা বা সংকট দেখা দিত তখনই আমার আচরণ কিংবা কার্যধারা নির্ণয় করা সম্ভব হতো। এর অর্থ এই নয় যে আমার সব সন্দেহের চিরকালের মতো অবসান ঘটেছিল। দুর্ভাগ্যক্রমে আমি অতটা সরল প্রকৃতিরও ছিলাম না। তাছাড়া জীবনের অগ্রগতির অর্থই তো একের পর এক সন্দেহের উদ্ভব আর সেগুলোর ক্রমাগত সমাধানের প্রয়াস। আমার নিজের সঙ্গে বোধহয় সবচেয়ে তীব্র যে সংগ্রাম চালাতে হয়েছিল তা হল যৌন প্রবৃত্তির ক্ষেত্রে। আত্মোন্নতির জীবন মেনে না নিয়ে বরং আমার জীবনকে কোনো মহৎ কাজে উৎসর্গ করব, তা স্থির করার জন্য প্রকৃতপক্ষে আমাকে কোনো বেগ পেতে হয়নি। সেবা আর অনিবার্য ক্লেশপূর্ণ জীবনকে মেনে নিতে গেলে দৈহিক ও মানসিক দিক থেকে কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। তবে যৌন প্রবৃত্তিকে দমন কিংবা মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজন ছিল অবিরাম চেষ্টার। অদ্যাবধি তা চলছে। আমার বিশ্বাস, যৌন প্রবৃত্তিকে পরিহার করে চলা, এমনকি সক্রিয় কাম প্রবৃত্তিকে দমন করাও অপেক্ষাকৃত সহজসাধ্য। কিন্তু ভারতীয় যোগী ও ঋষিগণ উপলব্ধি করেছিলেন যে কারো আধ্যাত্মিক উন্নতির পক্ষে তাই যথেষ্ট নয়। যে মানসিকতা, প্রবৃত্তি, ইনস্টিংক্ট ও আবেগের ক্রীড়াভূমি এবং যা থেকে কাম প্রবৃত্তির উদ্ভব, তাকে রূপান্তরিত করা দরকার। যখন এই অভীষ্ট সিদ্ধ হয় তখন পুরুষ অথবা নারীর মধ্যে কোনো প্রকারের যৌন আবেদন থাকে না, এবং অপর সকলের যৌন আবেদনে অবিচল থাকাও তার পক্ষে সম্ভব হয়। কামকে সে তখন সম্পূর্ণরূপে অতিক্রম করতে সমর্থ হয়। কিন্তু এটা সম্ভব না অলীক কল্পনা মাত্র? রামকৃষ্ণের মতে এটা সম্ভব, এবং যতক্ষণ না কেউ সংযমের এই স্তরে উন্নীত হয় ততক্ষণ আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছনো তার পক্ষে অসম্ভব। কথিত আছে যে সমস্ত লোক রামকৃষ্ণের আধ্যাত্মিকতা ও মনের নিষ্কলুষতাকে বিশ্বাস করতেন না, তাঁরা প্রায়ই তাঁকে পরীক্ষা করে দেখতেন, কিন্তু প্রত্যেকবারই যখন তাঁকে সুন্দরী রমণীদের মাঝে ছেড়ে দেওয়া হতো তখন তার মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়া ঘটতে দেখা যেত
তা যৌন সম্বন্ধীয় ছিল না। মায়ের কাছে নিষ্পাপ শিশু যেরকম বোধ করে থাকে, তিনিও রমণীদের সান্নিধ্যে তদ্রূপ বোধ করতেন। রামকৃষ্ণ সর্বদাই বলতেন যে কামিনী আর কাঞ্চন আধ্যাত্মিক উন্নতির পথে সর্বপ্রধান দুটি বাধা, এবং তাঁর কথাগুলোকে আমি বেদবাক্য বলে মেনে নিয়েছিলাম। বাস্তব ক্ষেত্রে অসুবিধা ছিল যে যতই আমি যৌন প্রবৃত্তিকে দমন কিংবা মহত্তর প্রেরণায় রূপান্তরিত করার জন্য গভীরভাবে মনোনিবেশ করেছিলাম, ততই তা অধিকতর শক্তিশালী হয়ে উঠছে বলে বোধ হয়েছিল। অন্তত প্রাথমিক অবস্থায় তো বটেই। যৌন সংযম আয়ত্ত করবার ব্যাপারে দৈহিক ও মানসিক কয়েকটি অভ্যাস আর সেই সঙ্গে কয়েক প্রকারের ধ্যান সহায়ক হয়েছিল। যদিও ক্রমে ক্রমে আমার উন্নতি হচ্ছিল, তবু রামকৃষ্ণ শুদ্ধতার যে মাত্রার উপর জোর দিয়েছিলেন তা অর্জন করা অসম্ভব বলেই বোধ হয়েছিল। মানব মনে এই যৌন প্রবৃত্তি যে কিরূপ স্বাভাবিক সে সময়ে তা জানতাম না। তাই মাঝে মাঝে অবসাদ ও মানসিক যন্ত্রণা ভোগ করলেও চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। পরিপূর্ণ শুদ্ধতা লাভের জন্য সংগ্রাম চালিয়ে যেতে চেয়েছিলাম বলেই ভবিষ্যৎ জীবনে যে অকৃতদার থাকব তা ধরে নিতে হয়েছিল। প্রাণী জীবনে যেমন, মানব প্রকৃতিতেও তেমনি যা জন্মগত প্রবৃত্তি তাকে সমূলে বিনষ্ট কিংবা মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করার চেষ্টা করতে গিয়ে আমাদের এত বেশি সময় ও শক্তি ব্যয় করা উচিত কিনা এটা একটা সঙ্গত প্রশ্ন। অবশ্য বাল্যে ও যৌবনে শুদ্ধতা এবং মিতাচারের প্রয়োজন আছে, কিন্তু রামকৃষ্ণ ও বিবেকানন্দ যা চেয়েছিলেন তা ছিল তার চেয়ে অনেক বেশি। যৌন চেতনাকে সম্পূর্ণরূপে অতিক্রম করা। যাই হোক, আমাদের দৈহিক ও মানসিক শক্তির সঞ্চয় সীমিত। কামজয়ের চেষ্টায় তাকে এত বেশি পরিমাণে ব্যয় করার সার্থকতা কী? প্রথমত, আধ্যাত্মিক উন্নতির জন্য পুরোপুরি কামজয় অর্থাৎ যৌন প্রবৃত্তিকে সম্পূর্ণরূপে অতিক্রম করা বা মহত্তর লক্ষ্যে তাকে চালিত করা কি অপরিহার্য? দ্বিতীয়ত, যদি বা তা হয় যে জীবন আধ্যাত্মিক সাধনা অপেক্ষা সমাজসেবায় অর্থাৎ অধিকাংশ জনগণের সর্বোত্তম কল্যাণ প্রচেষ্টায় নিয়োজিত, সে জীবনে যৌন সংযমের আপেক্ষিক গুরুত্ব কতটা? এ দুটি প্রশ্নের উত্তর যাই হোক না কেন, 1913 সালে যখন আমি কলেজে ভর্তি হই তখন আমার মনে এ ধারণা প্রায় বদ্ধমূল হয়ে গিয়েছিল যে আধ্যাত্মিকতার পথে চলতে গেলে কামজয় প্রয়োজন এবং আধ্যাত্মিক উন্নতি ব্যতীত মানুষের জীবনের মূল্য অতি তুচ্ছ। কিন্তু আমি দৃঢ়ভাবে কামরিপুকে যদিও সংযত করে রেখেছিলাম, তাকে বশে আনতে পারিনি। নতুন করে আবার যদি আমার জীবন শুরু করতে পারতাম তাহলে খুব সম্ভবত আমি যৌন বিষয়ে অতিরিক্ত গুরুত্ব আরোপ করতাম না, বাল্যে ও যৌবনে যা করেছি। এর অর্থ এই নয় যে যা করেছি তার জন্য অনুতাপ করছি। যৌন সংযমকে খুব বেশি গুরুত্ব দিয়ে যদি কোনো ভুল করে থাকি, সে ভুলে সম্ভবত আমার ভালোই হয়েছে, কেননা এর ফলে ঘটনাচক্রে হলেও আমি উপকৃত হয়েছিলাম। দৃষ্টান্তস্বরূপ বলতে পারি, এর ফলে নিজেকে এমন একটা জীবনের জন্য তৈরি করে তুলেছিলাম যা চিরাচরিত পথ ধরে চলবে না এবং যাতে স্বাচ্ছন্দ্য, সুখ ও নিজের বৈষয়িক উন্নতির কোনো স্থান নেই। আমার কাহিনীতে ফিরে যাওয়া যাক। আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলাম এবং এটা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ কলেজ বলে গণ্য হতো। গ্রীষ্মের ছুটির পর কলেজ খুলবার আগে 3 মাসের ছুটি পেয়েছিলাম। আমি কিন্তু সেই দলটার সঙ্গে যোগাযোগ করতে দেরি করলাম না, যার একজন গুপ্ত প্রচারকের সঙ্গে 1 বছর আগে কটকে দেখা হয়েছিল।
কলকাতার মতো বড় শহরে 16 বছরের একটি ছেলে প্রায়ই দিশেহারা হয়ে পড়ে, কিন্তু আমার অবস্থা সেরকম হয়নি। কলেজ খুলবার আগেই কলকাতায় নিজেকে বেশ খাপ খাইয়ে নিয়েছিলাম এবং আমার মনের মতো বন্ধুও জুটে গিয়েছিল অনেক। কলেজ জীবনের প্রথম কয়েকটি দিন বেশ কৌতূহলোদ্দীপক হয়েছিল। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো অপেক্ষা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার মান নিম্ন হওয়ায় ভারতীয় ছেলেরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইংরেজ ছেলেদের তুলনায় অনেক আগেই কলেজে প্রবেশ করে। আমার বয়স তখন সবেমাত্র 16.5 বছর যখন আমি প্রেসিডেন্সি কলেজের সীমানায় পা দিলাম। তবু অন্যান্য অনেকের মতোই আমারও মনে হয়েছিল যেন হঠাৎ পূর্ণবয়স্ক এক মানুষের মর্যাদা লাভ করতে চলেছি। তাতে বাস্তবিকই একটা সুখের অনুভূতি ছিল। আমরা আর বালক নই এবং এখন বয়ঃপ্রাপ্ত হয়ে উঠেছি। প্রথম কয়েকদিন আমাদের সহপাঠীদিগের সম্বন্ধে খোঁজ খবর নিতে ও তাদের দর বুঝতে কেটে গেল। যারা শীর্ষস্থান অধিকার করেছে তাদের দেখবার জন্য প্রত্যেকেই ব্যগ্র বলে বোধ হচ্ছিল। জেলা শহর থেকে আসার দরুন আমি প্রথমত লাজুক ও গম্ভীর হয়েছিলাম। হিন্দু এবং হেয়ার স্কুলের মতো কলকাতার স্কুলগুলো থেকে আগত ছাত্রদের মধ্যে কেউ কেউ উন্নাসিক ছিল এবং নিজেদের সম্বন্ধে জাহির করত, কিন্তু তারা ওই রকম চালিয়ে যেতে পারেনি, কারণ প্রবেশিকা পরীক্ষায় উচ্চতর স্থানগুলোর বেশিরভাগই দখল করেছিল অন্যান্য স্কুলের ছেলেরা। এবং উপরন্তু আমরা শীঘ্রই এই শহুরেদের সঙ্গে পাল্লা দিতে সমর্থ হয়েছিলাম। অনতিবিলম্বেই আমার সহপাঠীদিগের মধ্যে এরূপ লোকদের খুঁজতে শুরু করলাম, যাদের চিন্তাধারা আমার মতোই ছিল। সমচিন্তার লোকেরা নাকি একসঙ্গে ভিড় জমায়, তাই এরূপ একটা দলের সন্ধান পেয়ে গেলাম। আমরা জ্ঞাতসারেই বাহ্যিক চালচলনে কঠোর নীতিবাগীশ ছিলাম বলে এটা অবশ্যম্ভাবী ছিল যে আমাদের প্রতি কিছুটা দৃষ্টি আকৃষ্ট হবে, কিন্তু আমরা তা অগ্রাহ্য করতাম। তখনকার দিনে কলেজের ছাত্রদের মধ্যে কয়েকটি দল দেখা যেত। প্রত্যেকটির একটা বৈশিষ্ট্য ছিল। রাজা ও ধনী ব্যক্তিদের ছেলেরা আর তাদের সাথে দহরম মহরম করতে যারা ভালোবাসত তাদের নিয়ে ছিল প্রথমে একটা দল। তারা সাজতো ভালো এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহও খুব গভীর ছিল না। তারপর আরেকটি দল ছিল বইয়ের পোকাদের নিয়ে। তাদের মুখের বর্ণ ছিল পাণ্ডুরাভ এবং চোখে পুরু চশমা, নেহাতি ভালো ছেলে তারা। তৃতীয়ত ছিল আমাদের মতো নিষ্ঠাবান ছাত্রদের নিয়ে একটি দল, যারা নিজেদের রামকৃষ্ণ ও বিবেকানন্দের আধ্যাত্মিকতার উত্তরাধিকারী বলে মনে করত। শেষে উল্লেখ করলেও বিপ্লবীদের একটা গুপ্ত দলও কম ছিল না, যাদের অস্তিত্ব সম্বন্ধে ছাত্রদের অধিকাংশই খুব বেশি অবহিত ছিল না। প্রেসিডেন্সি কলেজের বৈশিষ্ট্যও সে সময়ে ভিন্ন প্রকারের ছিল। যদিও এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তবু ছাত্ররা সচরাচর আর যাই হোক না কেন রাজানুগত্যে বিশ্বাসী ছিল না, কারণ কোনো অতিরিক্ত সুপারিশ ও বংশপরিচয় ব্যতি রেখে সবচেয়ে ভালো ছাত্রদেরকেই কলেজে ভর্তি করা হতো। সিআইডির দপ্তরে প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের একটা দুর্নাম আছে, এরূপ একটা গুজব ছিল। কলেজের প্রধান হোস্টেল, যা ইডেন হিন্দু হোস্টেল নামে পরিচিত ছিল, তাকে রাজদ্রোহের উপযোগী ক্ষেত্র ও বিপ্লবীদের মিলনস্থল বলে মনে করা হতো এবং সেখানে প্রায়ই পুলিশের তল্লাশি চলত। কলেজ জীবনের প্রথম 2 বছর উপরোক্ত দলটির প্রভাব বিশেষভাবে আমার উপর পড়েছিল এবং সেই সময় জ্ঞানের দিক থেকে আমি উন্নতি করেছিলাম। প্রধানত ছাত্রদের নিয়ে দলটি গঠিত হয়েছিল। নেতা ছিলেন মেডিকেল কলেজের 2 জন ছাত্র। রামকৃষ্ণ ও বিবেকানন্দের শিক্ষা সাধারণভাবে এঁরা অনুসরণ করতেন, তবে আধ্যাত্মিক উন্নতির উপায় হিসেবে জোর দিতেন সমাজ সেবার উপর। সমাজসেবা বলতে বিবেকানন্দের অনুগামীগণের ন্যায় এরা হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয় নির্মাণই বুঝতেন না, বরং এঁদের মতে তা ছিল জাতীয় পুনর্গঠন, প্রধানত শিক্ষাক্ষেত্রে।
বিবেকানন্দের নিজের অনুগামীগণ ও তাঁর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন তাঁর শিক্ষাগুলোকে অবহেলা করেছেন। আমরা ওইগুলোকে কার্যকর করতে চেয়েছিলাম। সুতরাং আমাদেরকে নব্য বিবেকানন্দ গোষ্ঠী বলা যেতে পারত, এবং আমাদের প্রধান উদ্দেশ্য ছিল শুধু মতবাদের ক্ষেত্রেই নয়, বাস্তব জীবনেও ধর্ম ও জাতীয়তাবাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা। তখনকার দিনে কলকাতার রাজনৈতিক আবহাওয়ায় জাতীয়তাবাদের এই গুরুত্ব অনিবার্য ছিল। 1913 সালে যখন আমি কটক ত্যাগ করলাম, তখন আমার মতামত সম্পূর্ণ স্পষ্ট ছিল না। আধ্যাত্মিক প্রেরণা ও এক ধরনের সমাজসেবা সম্বন্ধে একটা অস্পষ্ট ধারণা আমার ছিল। কলকাতায় আমি শিখলাম যে যোগের একটা অবিচ্ছেদ্য অঙ্গই হল সমাজসেবা, এবং এর দ্বারা শুধু খোঁড়া, পঙ্গু ও অন্ধকে সাহায্য করাই নয়, বরং আধুনিক ভিত্তিতে জাতীয় পুনর্গঠন বোঝায়। দলটি বহুদিন পর্যন্ত এর বেশি আর অগ্রসর হয়নি, কারণ আমার মতোই দলটিও আরও আলোক ও তার বাস্তব আদর্শগুলোর একটা ব্যাখ্যার জন্য হাতড়াচ্ছিল। দলটি সম্বন্ধে বিশেষ প্রশংসনীয় ছিল এই যে এর সদস্যরা খুব সতর্ক ও সক্রিয় ছিলেন, এবং তাদের মধ্যে অনেকে খুব পণ্ডিত ছিলেন। দলের কার্যকলাপ তিন দিকে প্রকাশ পেয়েছিল। নতুন নতুন ভাবধারাগুলোর জন্য ছিল একটা স্পৃহা, তাই দর্শন, ইতিহাস এবং জাতীয়তাবাদ সম্বন্ধে নতুন নতুন বই আগ্রহের সাথে পড়া হতো, এবং সংগৃহীত তথ্য পৌঁছিয়ে দেওয়া হতো অপর সকলের কাছে। নানা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে নতুন নতুন সদস্য করবার ব্যাপারেও দলের সদস্যগণ সক্রিয় ছিলেন, যার ফলে অল্পকালের মধ্যেই এর সংগঠন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তৃতীয়ত, সে সময়কার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারেও দলের সদস্যরা তৎপর ছিলেন। ছুটিগুলো কাটানো হতো কাশী অথবা হরিদ্বারের মতো তীর্থস্থানগুলিতে, এই আশায় যে এমন সব ব্যক্তির সাক্ষাৎ মিলবে যাঁরা আধ্যাত্মিক জ্ঞান ও প্রেরণা দিতে পারবেন। আবার যাঁরা জাতীয় ইতিহাসে আগ্রহী ছিলেন, তারা ঐতিহাসিক স্থানগুলিতে গিয়ে সেখানেই ইতিহাস সম্পর্কে পড়াশোনা করতেন। আমি একবার একটি ভ্রাম্যমাণ দলের সঙ্গে গিয়েছিলাম, যারা বই হাতে 7 দিন ধরে প্রাগ ব্রিটিশ আমলের বাংলার রাজধানী মুর্শিদাবাদের আশেপাশে ঘুরে বেরিয়েছিলেন, এবং তার ফলে বাংলার পূর্বেকার ইতিহাস সম্বন্ধে আমরা বাড়িতে অথবা স্কুলে মাসের পর মাস যা করতে পারতাম না, তার চাইতে বেশি অন্তর্দৃষ্টি লাভ করেছিলাম। গুরুত্বপূর্ণ কোনো কোনো প্রশ্নে দলের মতামত সুনির্দিষ্ট ছিল না। আমাদের নিজ নিজ পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল এই রকম একটা প্রশ্ন। দলের নাম, গঠনতন্ত্র, কাজের পরিকল্পনা ইত্যাদি কোনোটাই ঠিক ছিল না। তবে আমাদের ধারণা ধীরে ধীরে উচ্চ স্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার দিকে চলেছিল, যা প্রকৃত মানুষ তৈরি করবে এবং বিভিন্ন স্থানে যার শাখা থাকবে। দলের কিছু কিছু সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও উত্তর ভারতে গুরুকুল বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে পড়াশোনা করছিলেন। নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্রদের তালিকাভুক্ত করার দিকে মনোযোগ দেওয়া হতো, যাতে আমাদের পরিকল্পনাকে চালু করার সমস্ত বিষয়েই আমরা শিক্ষণপ্রাপ্ত অধ্যাপকদের লাভ করতে পারি। দলের আদর্শ ছিল চিরকুমার থাকা, এবং নেতৃগণ মনে করতেন যে কোনো না কোনো অবস্থায় পরিবারের সঙ্গে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। সদস্যরা যে পথে চলেছিল তাতে পারিবারিক বিচ্ছেদ অনিবার্য ছিল, কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হতো না। সাপ্তাহিক ছুটিগুলির অধিকাংশই বাড়ি থেকে দূরে কাটানো হতো, প্রায়ই তার জন্য অনুমতি নেওয়া হতো না। কখনো কখনো বেলুড়ে রামকৃষ্ণ মিশনের মঠের মতো প্রতিষ্ঠানগুলিতে যাওয়া হতো। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে
সাধারণত যাঁরা ধর্মীয় ভাবাপন্ন ছিলেন কখনো কখনো সাক্ষাৎ করা হতো, কখনো বা বিভিন্ন জায়গায় আমাদের দলের সদস্যরাই আমাদের নিমন্ত্রণ করত এবং একদিন বা দুদিন আমরা তাঁদের সঙ্গে কাটাতাম। কলেজের সময় ছাড়া বেশিরভাগ সময়ই আমার দলের সভ্যদের সঙ্গে কাটত। বাড়ির প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না, কারণ এটি আমার স্বপ্নের জগৎ থেকে সম্পূর্ণ পৃথক ছিল। আমার জীবনে দ্বিমুখী দ্বন্দ্ব চলছিলই এবং তা মানসিক অশান্তির উৎস। আমার ধারণা বা কার্যকলাপ সম্পর্কে যখনই বাড়িতে বিরূপ মন্তব্য করা হতো তখনই তা বৃদ্ধি পেত। রাজনীতির ব্যাপারে দলটি সন্ত্রাসবাদী কার্যকলাপ ও যে কোনো প্রকারের গুপ্ত ষড়যন্ত্রের বিরোধী ছিল। ছাত্রদের মধ্যে দলটি সেজন্য তত প্রিয় হয়ে ওঠেনি, কারণ তখনকার দিনে সন্ত্রাসবাদমূলক বৈপ্লবিক আন্দোলনের প্রতি বাংলাদেশের ছাত্রদের অদ্ভুত একটা আকর্ষণ ছিল। এমনকি যারা এই রকম কোনো সংগঠন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত, তারা নিজেরা কোনো ঝামেলায় জড়িয়ে না পড়লে অন্যদিকে জনশ্রুতি ও সরকারি অভিযোগ সন্ত্রাসবাদী আন্দোলনের অবিসংবাদী পথিকৃৎ তাঁর কনিষ্ঠ সহোদর বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে তাঁকে যুক্ত করে তাঁকে তরুণ সম্প্রদায়ের কাছে এক বিশেষ মর্যাদা দিয়েছিল। শেষে এটাও অনস্বীকার্য যে আধ্যাত্মিকতা ও রাজনীতির সংমিশ্রণ ধর্মীয় ভাবাপন্ন ব্যক্তিদের নিকট তাঁর ব্যক্তিত্বকে অধিকতর মহিমময় করে তুলেছিল। 1913 সালে যখন আমি কলকাতায় এলাম, তার পূর্বেই অরবিন্দ এক কিংবদন্তির পুরুষ হয়ে উঠেছেন। কোনো নেতা সম্বন্ধে লোককে এরূপ গভীর উৎসাহের সাথে কথা বলতে আমি খুব কমই দেখেছি, এবং এই বিরাট পুরুষটি সম্বন্ধে কতই না কাহিনী ছিল। কিছু কিছু সম্ভবত সত্য, যা মুখে মুখে ছড়াতো। দৃষ্টান্তস্বরূপ বলতে পারি, আমি শুনেছিলাম যে অরবিন্দর আপনা আপনি লিখবার মতো একটা অভ্যাস গড়ে উঠেছিল। অর্ধ সমাধি অবস্থায় পেন্সিল হাতে তাঁর লিখিত সংলাপ চলত নিজের সাথে, যার নাম দিয়েছিলেন তিনি মানিক। তাঁর বিচারের সময় ওই সব কাগজপত্রের কিছু কিছু পুলিশের চোখে পড়ে যায়, যেগুলোর মধ্যে মানিকের সাথে কথোপকথনগুলি লিপিবদ্ধ ছিল, এবং একদিন পুলিশ প্রসিকিউটর এই আবিষ্কারের ফলে উত্তেজিত হয়ে আদালতের সামনে দাঁড়িয়ে গম্ভীরভাবে এক নতুন ষড়যন্ত্রকারী মানিকের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রার্থনা জানান। কাঠগড়ার সম্মুখস্থ ভদ্রমহোদয়গণ এতে পরম কৌতুক উপভোগ করেছিলেন। এই সময় এরূপ গুজব ছড়িয়ে পড়েছিল যে অরবিন্দ 12 বছর ধ্যান করার জন্য পণ্ডিচেরিতে অবসর গ্রহণ করেছেন। ওই সময় পার হয়ে গেলে স্বদেশের রাজনৈতিক মুক্তিকে ফলপ্রসূ করবার জন্য প্রাচীনকালের গৌতম বুদ্ধের মতো একজন সিদ্ধ পুরুষ রূপে তিনি সক্রিয় জীবনে প্রত্যাবর্তন করবেন। অনেক লোক সত্য সত্যই এটা বিশ্বাস করত, বিশেষত যারা মনে করতেন যে কোনো অপার্থিব শক্তির সাহায্য ব্যতিরেকে ব্রিটেনবাসীদের সাথে স্থলশক্তির লড়াইয়ে সাফল্য অর্জন করা প্রায় অসম্ভব। এটা লক্ষ্য ও অনুধাবন করার বিষয় যে মানুষের মন যখন কোনো অলঙ্ঘ্য প্রাকৃতিক বাধার সম্মুখীন হয় তখন তা আধ্যাত্মিক উপায়ের আশ্রয় গ্রহণ করে। 1905 সালে বঙ্গভঙ্গের পর যখন বিরাট আন্দোলন শুরু হয়, তখন অলৌকিক কিছু কিছু গল্প ছড়িয়ে পড়েছিল। যেমন বলা হতো যে ব্রিটিশদের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়ার দিনে কলকাতার ফোর্ট উইলিয়ামের দিকে এক কম্বলধারীদের অভিযান হবে। সন্ন্যাসী বা ফকিররা তাদের কাঁধে কম্বল নিয়ে ফোর্টের ভিতরে প্রবেশ করবেন। ব্রিটিশ সৈন্যরা লড়তে বা যুদ্ধ করতে অসমর্থ হয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে এবং জনগণের হাতে ক্ষমতা চলে যাবে। ইচ্ছা থেকে এরূপ চিন্তা জন্মে, এবং আমরা আমাদের বাল্যকালে এরূপ গল্প শুনতে ও বিশ্বাস করতে ভালোবাসতাম। কলেজের ছাত্ররূপে যা আমাকে আকৃষ্ট করেছিল তা অরবিন্দের নামকে ঘিরে দুর্জ্ঞেয়তা নয়,
বরং তাঁর রচনা ও পত্রগুলি। অরবিন্দ তখন আর্য নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করছিলেন, যার মাধ্যমে তিনি তাঁর দর্শন ব্যাখ্যা করতেন। বাংলাদেশে কয়েকজন বিশেষ লোকের কাছে তিনি পত্রও লিখতেন। ওই সব পত্র হাতে হাতে দ্রুত ঘুরে বেড়াত, বিশেষত সেই সব মহলে যারা আধ্যাত্মিকতা মিশ্রিত রাজনীতিতে আগ্রহী ছিল। আমাদের মহলে সাধারণত কোনো একজন পত্র পড়িয়ে শোনাত এবং আমাদের মধ্যে বাকি সকলে তা থেকে উদ্দীপনা লাভ করত। এইরূপ একটা পত্রে অরবিন্দ লিখেছিলেন, আমাদেরকে অবশ্যই দিব্য আলোক শক্তির উৎস হতে হবে, যাতে আমাদের প্রত্যেকে যখন উঠে দাঁড়াবে তখন চতুর্দিকে হাজার হাজার জন সেই আলোকে উদ্ভাসিত হবে, স্বর্গীয় সুখ ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা নিশ্চিত রূপে বুঝেছিলাম যে জাতীয় সেবাকে কার্যকরী করতে আধ্যাত্মিক সিদ্ধির প্রয়োজন। কিন্তু যা আমাকে স্থায়ীভাবে প্রভাবিত করেছিল তা এরূপ চমকপ্রদ উক্তিগুলো নয়। তাঁর গভীরতর দর্শন আমাকে মুগ্ধ করেছিল। শঙ্করের মায়াবাদ কাঁটার মতো আমার মধ্যে বিঁধেছিল। আমি আমার জীবনকে তার সাথে মানিয়ে নিতে বা সহজে তা থেকে পরিত্রাণ লাভ করতে পারিনি। এর পরিবর্তে প্রয়োজন হয়েছিল আমার আরেকটি দর্শনের, এক ও বহু এবং ঈশ্বর ও সৃষ্টির মধ্যে সমন্বয়। রামকৃষ্ণ ও বিবেকানন্দ যা প্রচার করেছেন বাস্তবিকই আমার মনে রেখাপাত করেছিল, কিন্তু তখনও পর্যন্ত তা মায়ার বন্ধন থেকে আমাকে মুক্তি দিতে পারেনি। এই মুক্তির পথে অরবিন্দ আমার আর এক সহায় রূপে দেখা দিলেন। দর্শনের দিক দিয়ে তিনি আত্মা ও জড়, ঈশ্বর ও সৃষ্টির মধ্যে একটি সমন্বয় সাধন করেছিলেন এবং সত্যকে লাভ করবার উপায়গুলোর মধ্যে যোগ সাধনা করে তাকে সম্পূর্ণতা দিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন তিনি যোগের সমন্বয়। হাজার হাজার বছর আগে ভগবদ্গীতায় বিভিন্ন যোগ সম্বন্ধে বলা হয়েছে, জ্ঞানযোগ অথবা জ্ঞানের সাহায্যে সত্যোপলব্ধি, ভক্তিযোগ অথবা প্রেম ও ভালোবাসার মধ্য দিয়ে সত্যোপলব্ধি, কর্মযোগ বা নিষ্কাম কর্মের দ্বারা সত্যোপলব্ধি। এর সাথে পরে অন্যান্য মতের যোগ যুক্ত হয়েছে, দৈহিক সংযমের জন্য হঠযোগ এবং শ্বাসযন্ত্রের নিয়ন্ত্রণের দ্বারা মানসিক সংযমের উদ্দেশ্যে রাজযোগ। চরিত্রকে সব দিক থেকে গড়ে তোলার জন্য জ্ঞান, ভক্তি ও কর্মের প্রয়োজনের কথা বিবেকানন্দ অবশ্য স্বীকার করেছেন, কিন্তু যোগের সমন্বয় সম্বন্ধে অরবিন্দের ধারণার মধ্যে মৌলিক ও অতুলনীয় কিছু ছিল। তিনি দেখতে চেষ্টা করেছিলেন কিরূপে বিভিন্ন যোগের যথাযথ অনুশীলনের দ্বারা কেউ ধাপে ধাপে সর্বোচ্চ সত্যে উপনীত হতে পারে। পরবর্তীকালের বাংলার বৈষ্ণবগণের জ্ঞান ও কর্মের বিরুদ্ধাচারণের পরিপ্রেক্ষিতে অরবিন্দের লেখাগুলো পড়ে কি নতুন শক্তি, প্রেরণায় না লাভ করা যেত। আমার মতে অরবিন্দকে মানব সমাজের আদর্শ গুরুরূপে প্রতিষ্ঠিত করতে হলে যা আবশ্যক ছিল তা হল সক্রিয় জীবনে তাঁর প্রত্যাবর্তন। অরবিন্দ থেকে সম্পূর্ণ এক পৃথক ধরনের ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় বাংলার নায়ক ও অবশ্যই ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম স্রষ্টা ছিলেন। কলকাতা টাউন হলে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ অভিযানের ব্যাপারে এক সভায় তাঁকে আমি প্রথম দেখি। সুরেন্দ্রনাথের তখনও পূর্ণ প্রতিপত্তি এবং তাঁর উদাত্ত কণ্ঠস্বর ও ছন্দ সমৃদ্ধ বক্তৃতার সাহায্যে তিনি সভায় প্রচুর অর্থ সংগ্রহ করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু তাঁর ভাষার অলঙ্কার ও উৎকৃষ্ট বাগ্মিতা সত্ত্বেও তাঁর মধ্যে সেই গভীরতর ভাবাবেগ ছিল না, যা পাওয়া যেত অরবিন্দের এরকম সরল কথাগুলোর মধ্যে। আমি দেখতে চাই যে সেই দারিদ্র্য ও অখ্যাতি তোমরা মাতৃভূমির সেবায় নিয়োজিত করেছ। মাতৃভূমির গৌরব তোমাদের কর্মের লক্ষ্য হোক। তোমাদের দুঃখ বরণের ভিতর দিয়ে মাতৃভূমি পরমানন্দ লাভ করুক।
যতদিন রাজনীতিতে আমার আগ্রহ জন্মেনি ততদিন দুটি জিনিসের প্রতি আমি মনোনিবেশ করেছিলাম: যত বেশি সম্ভব ধর্মীয় আচার্যদের সঙ্গে সাক্ষাৎ করা এবং সমাজ সেবার জন্য যোগ্যতা অর্জন করা। কলকাতায় কিংবা তার কাছাকাছি এমন কোনো ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী ছিল কিনা যার সংস্পর্শে আমরা আসিনি, সে সম্বন্ধে আমার সন্দেহ আছে। সমাজসেবার ব্যাপারে কিছু অভিনব ও উপভোগ্য অভিজ্ঞতা আমার হয়েছিল। যখন আমি বাস্তবে কিছু কাজ করবার জন্য আগ্রহী হয়ে উঠলাম, তখন দরিদ্রকে সাহায্য করে এরকম একটি সমিতির সন্ধান পেয়ে গেলাম। প্রতি রবিবারে বাড়ি বাড়ি ভিক্ষা করে এই সমিতি অর্থ ও খাদ্যদ্রব্য সংগ্রহ করত। ছাত্র স্বেচ্ছাসেবকেরা ভিক্ষা কার্য করত এবং আমিও তাদের একজন হয়ে গিয়েছিলাম। সংগ্রহের মধ্যে প্রধানত থাকত চাল, এবং প্রত্যেক স্বেচ্ছাসেবককে তার পালার শেষে প্রায় 1 মণ থেকে 2 মণের মতো চাল আনতে হতো। প্রথম যেদিন চাল সংগ্রহের জন্য থলি হাতে বের হলাম, এ জাতীয় কাজে অভ্যস্ত ছিলাম না বলে মন শক্ত করে একটা তীব্র লজ্জাবোধ আমাকে জয় করতে হয়েছিল। আজ পর্যন্ত আমি জানি না আমাদের পরিবারের লোকেরা আমার এই কার্যের বিষয়ে কোনোদিন জানতে পেরেছিলেন কিনা। এই লজ্জাবোধ আমাকে অনেক দিন পর্যন্ত পীড়া দিয়েছিল, এবং যখনই কোনো পরিচিত ব্যক্তির সামনে পড়ে যাওয়ার ভয় হতো, আমি ডাইনে বা বামে কোনো দিকে না তাকিয়ে হাতে বা কাঁধে থলি চাপিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে যেতাম। কলেজে আমার পড়াশোনায় অবহেলা করতে শুরু করেছিলাম। অধিকাংশ লেকচারই ছিল নীরস, আর অধ্যাপকরাও ছিলেন ততোধিক। আমি অন্যমনস্কভাবে বসে বসে এরূপ নিরর্থক পড়াশোনার সার্থকতা দার্শনিক দৃষ্টিতে বিচার করে যেতাম। সর্বাধিক বিরক্তিকর ছিলেন অঙ্কের অধ্যাপক। আপাতদৃষ্টিতে অর্থহীন সূত্রগুলো তাঁর একঘেয়ে টেনে টেনে বুঝাবার চেষ্টায় বিরক্তির শেষ সীমায় পৌঁছে যেতাম। জীবনটাকে আরও চিত্তাকর্ষক ও উদ্দেশ্যপূর্ণ করার জন্য ছাত্র সম্প্রদায়ের নানা প্রকার জনসেবার কাজে আমি নিজেকে নিয়োগ করেছিলাম, খেলাধুলোকে অবশ্য বাদ দিয়ে। বিখ্যাত রসায়নবিদ ও মানবপ্রেমিক স্যার পিসি রায়, যিনি আমাদের বিভাগে ছিলেন না কিন্তু ছাত্রদের বিশেষ প্রিয়পাত্র ছিলেন, তাঁর মতো অধ্যাপকদের সাথে এগিয়ে গিয়ে আলাপ করতাম। বিতর্ক সভার আয়োজন করা, বন্যা ও দুর্ভিক্ষের জন্য সাহায্য ভাণ্ডার গঠন করা, কর্তৃপক্ষের কাছে ছাত্রদের প্রতিনিধি হয়ে যাওয়া, সহাধ্যায়ীদের নিয়ে প্রমোদ ভ্রমণে বের হওয়া ভালো লাগত। এরকম কাজই আমার কাছে সর্বাপেক্ষা ভালো লাগত। খুব ধীরে ধীরে আমি আমার অন্তর্মুখীনতা ঝেড়ে ফেলছিলাম এবং ব্যক্তিগত যোগ সাধনার বদলে সমাজ সেবা করছিলাম। মাঝে মাঝে আমার আশ্চর্য বোধ হয় কি রূপে বিশেষ কোনো একটা মুহূর্তে ক্ষুদ্র একটা ঘটনা আমাদের জীবনের উপর সুদূর প্রসারী প্রভাব রেখে যেতে পারে। কলকাতায় আমাদের বাড়ির সম্মুখে বসে এক যুবথুবু বৃদ্ধা ভিখারি মহিলা প্রতিদিন ভিক্ষা করত। যতবার আমি বাইরে যেতাম বা বাড়ি ফিরতাম, তাকে না দেখে পারতাম না। যখনই তাকে দেখতাম বা এমনকি তার কথা চিন্তা করতাম, তার করুণ মুখখানি আর তার ছিন্ন বস্ত্র আমাকে যন্ত্রণা দিত। পাশাপাশি নিজেকে এত সচ্ছল ও সুখী মনে হতো যে আমি অপরাধী বোধ করতাম। আমার মনে হতো 3 তলা বাড়িতে বাস করার মতো এরূপ ভাগ্য লাভ করার কি অধিকার ছিল আমার, যখন এই নিঃস্ব ভিখারি মহিলাটির তার মাথার উপরে কোনো আচ্ছাদন বা প্রকৃতপক্ষে কোনো খাদ্য বা বস্ত্র জুটত না। পৃথিবীতে এত দুঃখ যদি থেকেই যায়, তাহলে যোগের কি মূল্য? এরকম সব চিন্তা প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে বিদ্রোহী করে তুলেছিল। কিন্তু কি করার ছিল আমার? একটা সামাজিক ব্যবস্থাকে একদিনে ভাঙতে বা রূপান্তরিত করতে পারা যায় না। ইতিমধ্যে এই ভিখারি মহিলাটির জন্য কিছু একটা করা দরকার, এবং নিজেকে জাহির করার চেষ্টা না করে তা করতে হবে। ট্রামে করে কলেজে যাতায়াতের জন্য বাড়ি থেকে আমি টাকা কড়ি পেতাম।
তা আমি সঞ্চয় করে দান কার্যে ব্যয় করব স্থির করলাম। প্রায়ই আমি কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরতাম, যার দূরত্ব ছিল 3 মাইলের উপর, এবং কোনোদিন যথেষ্ট সময় থাকলে হেঁটেও কলেজে যেতাম। তা আমার অপরাধ বোধ কতকাংশে লাঘব করেছিল। কলেজের প্রথম বৎসরে আমি পিতামাতার সাথে ছুটি কাটাবার জন্য কটকে ফিরে গেলাম। কলকাতায় আমার কার্যকলাপের নজির কটকের অপেক্ষাও খারাপ ছিল। সেজন্য সেখানে আমার বন্ধুদের নিকট ফিরে যেতে দেওয়ায় কোনো ক্ষতি ছিল না। কটকে যদিও আমি আমার বন্ধুদের সাথে নিয়মিতভাবে ঘুরে বেরিয়েছি, তবু রাত্রিকালে কখনো বাড়ির বাইরে থাকিনি। কিন্তু কলকাতায় প্রায়ই আমি অনুমতি ছাড়াই দিনের পর দিন বাড়ির বাইরে কাটাতাম। কটকে ফিরে আমার পুরনো দলের সাথে পুনরায় মিলিত হলাম। একবার যখন আমার পিতামাতা শহরের বাইরে গিয়েছিলেন, বন্ধুদের একটা দলের সঙ্গে যোগ দেবার জন্য আমাকে বলা হলো, যারা কলেরায় আক্রান্ত একটা সুদূরবর্তী অঞ্চলে সেবাকার্য চালাবার জন্য যাচ্ছিল। দলে কোনো চিকিৎসক ছিল না, আমাদের ছিল শুধু একজন আধা ডাক্তার, যার জিনিসপত্রের মধ্যে ছিল একটা হোমিওপ্যাথির বই, এক বাক্স হোমিওপ্যাথির ওষুধ, আর ছিল যথেষ্ট সাধারণ বুদ্ধি। আমরা ছিলাম দলে সেবাকার্য করবার জন্য। আমার এক মাতুল তখন পিতার হয়ে দেখাশোনা করছিলেন। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এবং এই বলে তাঁর নিকট বিদায় চাইলাম যে কয়েকদিনের জন্য আমি বাইরে থাকব। তিনি তখন জানতেন না যে আমি কলেরা রোগীর সেবা করার জন্য বাইরে যাচ্ছি, সেজন্য আপত্তি করলেন না। মাত্র 1 সপ্তাহ বাইরে ছিলাম, কেননা আমি চলে যাবার কয়েকদিন পরেই আমার মাতুল আমাদের আসল মতলব জানতে পেরে আমার পিছন পিছন আর একজন মাতুলকে পাঠিয়েছিলেন অবিলম্বে আমাকে ফিরিয়ে আনার জন্য। সারা গ্রামাঞ্চল খুঁজে আমাদের পাওয়া গিয়েছিল। তখনকার দিনে কলেরাকে একটা মারাত্মক ব্যাধি বলে মনে করা হতো এবং কলেরা রোগীর সেবা করার জন্য লোক পাওয়া সহজ ছিল না। ওই বিষয়ে আমাদের দল ছিল সম্পূর্ণ নির্ভয়। বস্তুত সংক্রমণের বিরুদ্ধে আমরা কোনো সাবধানতাই অবলম্বন করতাম না এবং আমরা সকলেই একসঙ্গে থাকতাম ও খাওয়া দাওয়া করতাম। প্রকৃত চিকিৎসার ব্যাপারে আমরা বেশি সাহায্য করতে পেরেছি বলে মনে হয় না। আমরা সেখানে পৌঁছবার আগেই অনেকে মারা গিয়েছিল এবং যে সমস্ত রোগীকে আমরা দেখেছি ও সেবা করেছি তাদের মধ্যে অধিকাংশই সেরে ওঠেনি। তথাপি 1 সপ্তাহের অভিজ্ঞতা আমার চোখের সামনে এক নতুন জগৎ খুলে দিয়েছিল এবং প্রকৃত ভারতবর্ষের একটা চিত্র উদ্ঘাটিত করেছিল। বহু গ্রাম নিয়ে যে ভারতবর্ষ, যে দেশে দারিদ্র্য সদর্পে বিরাজ করে, মাছির মতো মরে মানুষ এবং নিরক্ষরতা হল সর্বব্যাপী নিয়ম। আমাদের সঙ্গে বিছানাপত্র ও জামাকাপড় বলতে খুব সামান্যই ছিল, যাতে পায়ে হেঁটে অনেকটা দূরত্ব অতিক্রম করতে সমর্থ হই। সেজন্য সামান্য মালপত্র নিয়ে আমাদের ভ্রমণ করতে হতো। খাদ্য যা আমাদের জুটেছে তাই খেয়েছি এবং যেখানে সম্ভব হয়েছে ঘুমিয়েছি। আমার কাছে সর্বাপেক্ষা আশ্চর্যকর হয়েছিল সেই বিস্ময় মিশ্রিত অভ্যর্থনা যখন আমরা প্রথম মানব সেবার ক্ষেত্রে উপস্থিত হলাম। আমরা কেন সেখানে এসেছি জানবার জন্য দরিদ্র গ্রামবাসীরা ব্যস্ত হয়ে উঠেছিল। আমরা কি সরকারি কর্মচারী? এরূপ কর্মচারীরা আগে কখনো তাদের সেবা করবার জন্য আসেনি। শহর থেকে সঙ্গতি সম্পন্ন লোকেরাও তাদের জন্য মাথা ঘামাতে আসেনি। অতএব তারা সিদ্ধান্ত করল যে আমরা খ্যাতি বা যোগ্যতা লাভ করার জন্য নিশ্চয়ই এই ভ্রমণ শুরু করেছি। তাদের মাথা থেকে এই চিন্তা দূর করা কার্যত অসম্ভব হয়েছিল। কলকাতায় ফিরে আমার সাধু সন্ধানের পাগলামি চলতেই লাগল। মহানগরী থেকে প্রায় 60 মাইল দূরে একটা জেলা শহরের নিকটে নদীর তীরে পাঞ্জাব থেকে আগত এক যুবক সন্ন্যাসী থাকতেন। যখনই কলকাতা থেকে পালানো সম্ভব হতো, আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রায়ই তাঁর কাছে উপস্থিত হতাম
এই সাধু কখনো কোনো আচ্ছাদনের নিচে আশ্রয় গ্রহণ করতেন না, কারণ যে আদর্শ তিনি সাধনা করতেন তা স্পষ্টতই ছিল, দ্য স্কাই দাই রুফ, দ্য গ্রাস দাই বেড, অ্যান্ড ফুড হোয়াট চান্স মে ব্রিং। আকাশ তোমার ছাদ, তৃণ তোমার শয্যা, আর খাদ্য ভাগ্যে যাহা জোটে। এই লোকটি তাঁর পার্থিব আকাঙ্ক্ষা সমূহের পরিহার, তাপ, শৈত্য ইত্যাদির প্রতি চরম ঔদাসীন্য, তাঁর মানসিক শুদ্ধতা ও স্নেহময় প্রকৃতি আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। তিনি কখনো কিছু চাইতেন না, কিন্তু ভারতবর্ষে প্রায়ই যেরূপ ঘটে থাকে, লোকের ভিড় তাঁর কাছে লেগেই থাকত এবং খাদ্য, বস্ত্র ইত্যাদি নিবেদন করা হতো, কিন্তু তিনি তাঁর ন্যূনতম প্রয়োজনের অধিক কিছুই গ্রহণ করতেন না। যদি তিনি কেবল জ্ঞানের দিক থেকে অধিকতর উন্নত হতেন, তাহলে তিনি আমাকে আমার পার্থিব বন্ধনগুলো থেকে টেনে নিতে পারতেন। এই সন্ন্যাসীর সংস্পর্শে আসার পর আমার গুরু লাভের ইচ্ছে আরও বেড়ে গেল এবং 1914 সালের গ্রীষ্মাবকাশে আমি আমার আর একজন বন্ধুর সাথে গোপনে তীর্থযাত্রায় বের হয়ে পড়লাম। এক সহপাঠীর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম। সে একটা বৃত্তি পাচ্ছিল এবং পরে আমার বৃত্তি থেকে তাকে শোধ করে দিয়েছিলাম। অবশ্য বাড়িতে কাউকে জানাইনি এবং অনেক দূরে গিয়ে শুধু একখানা পোস্টকার্ড লিখেছিলাম। লক্ষ্মণ ঝোলা, ঋষিকেশ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, কাশী, গয়া, উত্তর ভারতের কয়েকটি সুপরিচিত তীর্থস্থানে আমরা গিয়েছিলাম। হরিদ্বারে আমার সঙ্গে আর একজন বন্ধু এসে যোগ দিয়েছিল। মাঝে দিল্লি ও আগ্রার মতো ঐতিহাসিক স্থানগুলোতেও আমরা গিয়েছিলাম। ওইসব স্থানে যত বেশি পেরেছি সাধু দর্শন করেছি এবং কয়েকটি আশ্রম, সেই সঙ্গে গুরুকুল ও ঋষিকুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও গিয়েছি। হরিদ্বারে আশ্রমগুলোর একটিতে যখন আমরা গেলাম, তখন তারা অস্বস্তি বোধ করল। আমরা প্রকৃতই আধ্যাত্মিক ভাবাপন্ন যুবক না ছদ্মবেশী বাঙালি বিপ্লবী তারা বুঝতে পারেনি। প্রায় 2 মাস ব্যাপী এই ভ্রমণে শুধু যে বহু ধার্মিক লোকের সংস্পর্শেই আমরা এসেছিলাম তা নয়, উপরন্তু হিন্দু সমাজের মৌলিক ত্রুটিগুলোর কয়েকটির সঙ্গেও পরিচয় ঘটেছিল। অধিকতর জ্ঞান লাভ করে আমি বাড়ি ফিরেছিলাম এবং সন্ন্যাসী ও সংসার ত্যাগীদের প্রতি আমার শ্রদ্ধা অনেকখানি হ্রাস পেয়েছিল। ভালোই হয়েছিল যে নিজের কার্যের দ্বারাই আমি এই অভিজ্ঞতা অর্জন করেছিলাম, কেননা জীবনে এমন অনেক কিছুই আছে যা আমাদের নিজেদেরই শিখতে হয়। আমি প্রথম আঘাত পেয়েছিলাম যখন হরিদ্বারে একটি ভোজনালয়ে আমাদের খাদ্য পরিবেশন করতে অস্বীকার করা হলো। তারা বলল যে বাঙালিরা খ্রিস্টানদের মতোই অপরিচ্ছন্ন, কারণ তারা মাছ খায়। আমরা আমাদের থালা নিয়ে গেলে তারা খাদ্য ঢেলে দেবে, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে গিয়ে খেতে হবে। যদিও আমাদের বন্ধুদের মধ্যে একজন ছিল ব্রাহ্মণ, তাকেও এ অবস্থা মেনে নিতে হয়েছিল। বুদ্ধগয়াতেও আমরা অনুরূপ এক অভিজ্ঞতা লাভ করেছিলাম। এক মঠে আমরা অতিথি হয়েছিলাম, যার সাথে কাশীর রামকৃষ্ণ মিশনের সর্বাধ্যক্ষ আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। খাওয়ার সময় আমাদের জিজ্ঞাসা করা হলো আলাদা বসতে আমাদের আপত্তি আছে কিনা, কারণ আমাদের মধ্যে সকলে একই জাতের ছিল না। এ প্রশ্নে আমি বিস্ময় প্রকাশ করলাম, কারণ তাঁরা ছিলেন শঙ্করাচার্যের অনুগামী, এবং তাঁর একটি শ্লোক উদ্ধৃত করলাম, যাতে তিনি সব ভেদজ্ঞান পরিত্যাগ করতে লোককে উপদেশ দিয়েছেন। তাঁরা আমার কথা অস্বীকার করতে পারলেন না, কারণ তা অখণ্ডনীয় ছিল। পরদিন যখন আমরা স্নান করতে গেলাম, কিছু লোক সেখানে আমাদের কুয়ো থেকে জল তুলতে নিষেধ করল, কারণ আমরা ব্রাহ্মণ নই। ভাগ্যক্রমে আমার ব্রাহ্মণ বন্ধুর পৈতাটি, যা সচরাচর অন্য কোথাও টাঙানো থাকত, তন্মুহূর্তে তার গলাতেই ছিল।
সে তা দর্পের সাথে তার চাদরের তলা থেকে টেনে বের করে তাদের গ্রাহ্য না করে কুয়ো থেকে জল তুলে আমাদের দিকে এগিয়ে দিতে শুরু করল, এবং তারা খুবই অস্বস্তি বোধ করতে লাগল। মথুরাতে আমরা এক পাণ্ডার বাড়িতে বাস করেছিলাম এবং এক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম, যিনি নদীর অপর তীরে মাটির তলায় একটা ঘরে বাস করছিলেন। তিনি জোরের সাথে আমাদের গৃহে ফিরে যাবার জন্য এবং সংসার ত্যাগের সকল চিন্তা ত্যাগ করার জন্য উপদেশ দিয়েছিলেন। স্মরণ আছে, সন্ন্যাসীর এ ধরনের কথাবার্তায় আমি খুব বিরক্ত হয়েছিলাম। আমরা যখন মথুরাতে ছিলাম তখন প্রতিবেশী এক আর্য সমাজপন্থীর সাথে আমাদের খুব বন্ধুত্ব হয়েছিল। আমাদের পাণ্ডার পক্ষে তা অসহ্য হয়ে উঠেছিল এবং সে আমাদের সতর্ক করে দিয়ে বলেছিল যে এই আর্য সমাজপন্থীরা সাংঘাতিক লোক, যেহেতু তারা মূর্তি পূজা অস্বীকার করে। মথুরায় হনুমানের উপদ্রব ছিল নিয়মিত। কোনো প্রকারেই তাদের বাগ মানাতে পারা যেত না। যদি অল্পক্ষণের জন্যও কোনো দরজা বা জানলা একটু খোলা রাখা হতো, তাহলে তার ভিতরে ঢুকে যা দেখত নিয়ে যেত কিংবা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে যেত। মথুরা থেকে চলে আসতে আমাদের দুঃখ হয়নি। সেখান থেকে আমরা বৃন্দাবনের দিকে গেলাম, যেখানে পৌঁছনো মাত্র কয়েকজন পাণ্ডা আমাদের ঘিরে ধরল এবং আমাদের আহার ও বাসস্থানের ভার নিতে চাইল। তাদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বললাম যে আমরা গুরুকুল প্রতিষ্ঠানে যেতে চাই। তৎক্ষণাৎ তারা কানে আঙুল দিয়ে বলল যে কোনো হিন্দুর সেখানে যাওয়া উচিত নয়। যা হোক, তাদের সঙ্গ থেকে অনুগ্রহ করে আমাদের অব্যাহতি দিল। বৃন্দাবন থেকে কয়েক মাইল দূরে কুসুম সরোবর নামে এক স্থানে অনেক বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন। তাঁরা কুঞ্জবনের মধ্যে একটা কুটিরে বাস করতেন, যেখানে হরিণ ও ময়ূর ঘুরে বেড়াত। এটা বাস্তবিকই একটা মনোরম স্থান ছিল, ধার্মিক মনের পক্ষে সত্যই উপযুক্ত। তাঁদের কাছে গেলে তাঁরা আমাদের সাদরে অভ্যর্থনা করলেন এবং আমরা কয়েকদিন তাঁদের সাহচর্যে কাটালাম। ওই একই সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীদের মধ্যে একজন ছিলেন মৌনী বাবা, যিনি 10 বছর একটিও কথা বলেননি। এই অঞ্চলের নেতা বা গুরু যিনি ছিলেন, তিনি হলেন রামকৃষ্ণ দাস বাবাজি। হিন্দু দর্শনে তিনি ছিলেন সুপণ্ডিত। তিনি তাঁর কথার দৃঢ়তার সাথে এই যুক্তি প্রদর্শন করেছিলেন যে দ্বৈতাদ্বৈত সম্বন্ধে বৈষ্ণবীয় মতবাদ শঙ্করাচার্যের মায়া বিষয়ক অদ্বৈত মতবাদকে ছাড়িয়ে আরও অধিক অগ্রসর হয়েছে। সে সময়ে যদিও শঙ্করাচার্যের মতবাদের সাথে আমার জীবনকে মানিয়ে নিতে পারিনি এবং রামকৃষ্ণ ও বিবেকানন্দের শিক্ষাকে অধিকতর বাস্তব বলে মনে করেছিলাম, তবু তাই আমার কাছে হিন্দু দর্শনের সার ছিল এবং শঙ্করাচার্যের বিরুদ্ধে কোনো কথা উপভোগ করতে পারতাম না। মোটের উপর কুসুম সরোবরে আমার ভালোই কেটেছিল এবং সেখানকার সন্ন্যাসীদের সম্বন্ধে একটা খুব উঁচু ধারণা নিয়ে আমরা বিদায় নিয়েছিলাম। কাশীতে এসে রামকৃষ্ণ মিশনের মঠে গেলে স্বর্গত স্বামী ব্রহ্মানন্দ আমাদের স্বাগত জানিয়েছিলেন। তিনি আমার পিতা ও আমাদের পরিবারকে খুব ভালো করেই চিনতেন। যখন সেখানে ছিলাম তখন বাড়িতে খুব হইচই চলছে। আমার প্রত্যাবর্তনের আশায় আমার পিতামাতা অনেক দিন অপেক্ষা করে এখন হতাশ হয়ে পড়েছিলেন। আমার ভ্রাতা ও মাতুলদের কিছু একটা করা নিতান্তই প্রয়োজন ছিল, কিন্তু তাঁরা কী বা করতে পারতেন? পুলিশে সংবাদ দেওয়া তাঁদের মনঃপূত ছিল না, কারণ তাঁরা ভয় করেছিলেন যে পুলিশে যতটা না সাহায্য করতে পারবে তদপেক্ষা হয়রানি করবে বেশি। সুতরাং তাঁরা সৎ বলে খ্যাতি ছিল এরূপ একজন জ্যোতিষীর শরণাপন্ন হলেন। এই ভদ্রলোক অপ্রাকৃত শক্তির সাহায্যে গণনা করে বললেন যে আমার শরীর বেশ ভালোই আছে এবং আমি তখন কলকাতার উত্তর পশ্চিমে এমন একটা স্থানে আছি যার নাম শুরু হয়েছে বি অক্ষর দিয়ে।
তৎক্ষণাৎ এটা ধরে নেওয়া হলো যে সেই স্থানটি অবশ্যই বৈদ্যনাথ হবে, কারণ সেখানে একটা আশ্রম ছিল যার কর্তা ছিলেন একজন সুপরিচিত যোগী। যে মুহূর্তে এই সিদ্ধান্ত করা হলো, সঙ্গে সঙ্গে আমাকে ধরবার জন্য আমার এক মাতুলকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তা অনর্থক হয়রানিতে পর্যবসিত হয়েছিল, কারণ আমি তখন বারাণসীতে ছিলাম। উত্তেজনাপূর্ণ এক অভিজ্ঞতার পর একদিন সুপ্রভাতে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ফিরে এলাম। না বলে চলে গিয়েছিলাম বলে আমার কোনো অনুতাপ হয়নি। তবে এত করে যে গুরুকে খুঁজেছি তাকে না পেয়ে কিছুটা ভগ্নোৎসাহ হয়ে পড়েছিলাম। কয়েকদিন পরে টাইফয়েডে বিছানা নিলাম। তীর্থভ্রমণ আর গুরু সন্ধানের মূল্য দিতে হলো। স্বাস্থ্যের নিয়মাবলী মেনে না চললে তার পরিণাম থেকে আত্মাও শরীরকে বাঁচাতে পারে না। যখন বিছানায় পড়ে আছি তখন শুরু হয়ে গেল মহাযুদ্ধ।